আমি গ্রুপে দিয়েছিলাম। তোমরা এখন চাইলে তোমাদের শিট রেডি, তোমরা চাইলে নিতে পারো, অনেকে আজকে নিয়েছে। স্যার আমি আগামীকালকে আসবো ঠিক আছে, 11টার সময়। ঠিক আছে, আমাদের শিট রেডি আছে, যে কোনো সময় নিতে পারবা। আচ্ছা, আমরা যে অঙ্কটা দিয়েছিলাম আজকে এই অঙ্কটা দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, আচ্ছা, খুব একটা অঙ্ক দিয়া একটা চ্যাপ্টার মোটামুটি কভার করার চেষ্টা করব। এই টাইপের অঙ্ক পরীক্ষায় থাকবেই। আচ্ছা, প্রথম বিষয়টা হলো ক্যাপিটাল বাজেটিং। হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং কি? মূলধন বাজেটিং। যখন একটা কোম্পানির কোনো স্থায়ী সম্পদ দরকার হয়, সেটা যন্ত্রপাতি হোক বা যে কোনো প্রজেক্টে বিনিয়োগ করা হোক, প্রজেক্টে বিনিয়োগ করতে পারে, কোনো নতুন প্রজেক্ট চালু করতে পারে, পুরাতন প্রজেক্টের জায়গায় নতুন কোনো সম্পদ ইনস্টল করতে পারে। যদি ইনস্টল করতে চায়, তখন চাইলে ওই কোম্পানি কোনো সম্পদ নতুন ক্রয় করতে পারে অথবা রিপ্লেস করতে পারে। পুরাতন সম্পদ ছিল, সেখানে শুধু নতুন একটা সম্পদ রিপ্লেস করতে পারে। তা আমরা যদি ওই রিপ্লেস করতে চাই, তখন আমাদের দেখতে হবে কি, যে কোন কোম্পানির ওই সম্পদটা আমরা ক্রয় করব। যেমন আমরা মোবাইল ফোন থেকে আলোচনা করি, প্রত্যেকে আমাদের মোবাইল ফোন আছে। তো আমরা যদি একটা নতুন মোবাইল ফোন কিনতে চাই বা পুরাতনের জায়গায় নতুন একটা রিপ্লেস করতে চাই, এক্সচেঞ্জ করতে চাই, আমাদের টার্গেটই হলো আমাদের যতটুকু সম্পদ আছে তার মধ্যে সর্বোত্তম ভালো মোবাইল ফোনটা কিনে নেওয়া। সেটা যে ব্র্যান্ডটা আমার ভ্যালু ফর মানি হবে, অর্থাৎ আমি যতটুকু টাকা ইনিশিয়াল ইনভেস্ট করব, সেটা দিয়ে সর্বোচ্চ ভালো মানেরটাই কিনতে চাই। ক্যাপিটাল বাজেটের উদ্দেশ্যই হলো পারস্পরিক অনেকগুলো সম্পদ থেকে বা অনেকগুলো প্রজেক্ট থেকে একটা সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগ করা, এর জন্য টাকা ম্যানেজ করা এবং ওই টাকাগুলো বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। এটা হলো ক্যাপিটাল বাজেটিং এর কাজ। এখন এই কিভাবে বুঝবো যে কোন কোম্পানির প্রোডাক্টটা ভালো বা কোন প্রজেক্টে আমাকে বিনিয়োগ করা উচিত, সেটার জন্য কতগুলো টেকনিক আছে। এই টেকনিকগুলোকে আমরা সাধারণত 9টা ভাগে ভাগ করি। ওই 9টা ভাগে ভাগ যে করি, ওই প্রত্যেকটাই একটা রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট থেকে পরীক্ষায় 3টা রিকোয়ারমেন্ট থাকবে। টোটাল আমরা 9টা রিকোয়ারমেন্ট শিখবো, সেখান থেকে ইনশাল্লাহ 3টা রিকোয়ারমেন্ট পরীক্ষায় আসবে। আচ্ছা, তাহলে দেখো, আজকে যে অঙ্কটা আমি গ্রুপে দিয়েছিলাম তোমাদেরকে, এইমাত্র পাঠাইছি, এই অঙ্কটা থেকেই দেখতে হবে। তো অঙ্কের ইনফরমেশন গুলো আমাদের কাছে অবশ্যই আগামী ক্লাসে শিট থাকলে ভালো হবে। তাহলে যে অঙ্ক দেখবো সেটা তোমাদের সামনে থাকবে, বুঝতে সুবিধা হবে। আজকের অঙ্কের ইনফরমেশন গুলো আমি একটু লিখে লিখে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে লিখে নিব। তো আমাদের যা বলছে সেটা হলো এরকম: কনসিডার দ্য ফলোইং ইনফরমেশন অফ এ প্রজেক্ট। একটা প্রজেক্টের কতগুলো ইনফরমেশন দেয়া আছে, সেই ইনফরমেশনের মধ্যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,50,000 টাকা, অর্থাৎ এই প্রকল্পে যদি বিনিয়োগ করি তাহলে আমার লাগবে 1,50,000 টাকা। ডিসকাউন্ট রেট 12%, ট্যাক্স রেট হলো 40%, সেলভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ যে সম্পদ কিনবো সেটা তার আয়ুষ্কালের কার্য সমাপ্তি করার পরে, অর্থাৎ সম্পদটা তার পুরোপুরি আয়ুষ্কাল ব্যবহার করার পরে যে অবশিষ্ট থাকবে সেটা অবস্থায়, অকেজো অবস্থায় আমরা বিক্রি করে দিতে পারবো, সেটা হলো ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। অ্যানুয়াল ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ট্যাক্সের পূর্বে ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে। এই ট্যাক্সের পরে ক্যাশ ফ্লো গুলো হলো আমাদের কোম্পানির মুনাফার পরিমাণ। কোম্পানির প্রত্যেক বছরের অর্জিত মুনাফার পরিমাণ দেওয়া আছে, সেটা হলো ইয়ার 1 থেকে ইয়ার 5 পর্যন্ত মুনাফাগুলো দেওয়া আছে 50,000, তারপরে 45,000, পরের বছর হলো লস আছে। এরকম করে মানগুলো দেওয়া আছে। আর রিকোয়ারমেন্ট হিসেবে আমরা এখানে 6টা লিখছি, আমরা চেষ্টা করবো আজকের অঙ্কে 6টা করে দেওয়ার জন্য। তো তোমাদের হয়তোবা এই অঙ্কটা নাই, তো সেক্ষেত্রে আমি সার সংক্ষেপে ছোট্ট করে লিখে নিতে চাই অঙ্কটা। হ্যাঁ, এই বোর্ডের কিনারে লিখে নিতে চাই, যাতে অঙ্কটা করতে সুবিধা হবে আমাদের। এটা আমাদের শীটের সম্ভবত 5 নম্বর অঙ্ক। আমি এখান থেকে লিখে নিব যাতে বুঝাইতে তোমাদের সুবিধা হয়। 5 নম্বর অঙ্ক। তো প্রথমে হলো ইনভেস্টমেন্ট আছে, কস্ট। কস্ট দেওয়া আছে হলো 1,50,000। তারপরে আছে হলো স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু আছে 20,000 টাকা। ডিসকাউন্ট ফ্যাক্টর, এটা আছে 12%।
ট্যাক্স রেট এটা আছে 40%। সিএফবিটি গুলো দেওয়া আছে, ক্যাশ ফ্লো। এই সিএফবিটি গুলো হলো 1 2 3 4 5, 5 বছর আছে। 50,000 টাকা, 45,000 টাকা, -20,000, পরে আছে হলো 65,000, লাস্ট ওয়ান হলো 50,000। আর আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট চাইছে হলো 6টা রিকোয়ারমেন্ট আমরা চাইছি। এই 6টা রিকোয়ারমেন্টের মধ্যে এখানে লিখলে দেখতে পাবে। হ্যাঁ, 1 নাম্বার রিকোয়ারমেন্ট যা চাইছে, প্রথমটা চাইছে পিবিপি, 2 নাম্বার বলা হয়েছে এআরআর, 3 নাম্বার বলছে আরওআই, 4 নাম্বার বলছে এনপিভি, 5 নাম্বার বলছে পিআই, 6 নাম্বার বলা হয়েছে এনপিআই। এখন এই যে যে অঙ্কটা আমরা লিখলাম, এই অঙ্কটাই আজকে আমরা তাহলে সমাধান করব, এটা থেকে শেখার চেষ্টা করব। আশা করি আজকের এই অঙ্ক করলে না অনেক অঙ্ক তোমরা পাইরা লেবে। দেখো, তাহলে আমরা একটা কোম্পানিতে বিনিয়োগ করব। এই বিনিয়োগের ক্ষেত্রে যে টাকা লাগবে সেটা হলো ওই সম্পদ কিনতে যে টাকা লাগবে বা আমরা যে বিনিয়োগ করবো সেজন্য যে টাকা লাগবে সেটা হলো 1,50,000। এটাকে আমরা কস্ট বলবো। ফিনান্সের ভাষায় এই কস্টকে বলা হয় এনসিও। তারপর আছে স্যালভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য আছে। ডিসকাউন্ট রেট হলো 12%, ট্যাক্স রেট 40%। আর সিএফবিটি গুলো দেওয়া আছে 5 বছরে, প্রত্যেকটা বছর ঠিক আছে, কিন্তু এই তৃতীয় বছরে যে মানটা আছে সেটা লসে দেওয়া আছে। অর্থাৎ এই সম্পদটা যদি আমি কিনি, প্রথম বছরে 50,000 টাকা লাভ হবে, দ্বিতীয় বছরে 45,000, তৃতীয় বছরে লাভ না হয়ে লস হবে, চতুর্থ বছরে 65,000 টাকা লাভ হবে, পরের বছর আবার এই 50,000 টাকা লাভ হবে। এরকম করে বিভিন্ন রকম লাভ হবে। হ্যাঁ, কোনো কোনো বছর লস। তবে এই লাভ লসের পরিমাণটা দেখো অসমান, কোনোটা সমান না। এমনও প্রকল্প আসবে যেগুলো সবগুলো মান সমান, যেমন প্রথমটা 50,000, সবগুলো 50,000। কিন্তু এই অঙ্কটার যা শিখবো সেটা হলো অসমানের অঙ্ক শিখবো। তাহলে আজকের যে অঙ্কটা শিখতেছি সেটা অসমান। তো এইরকম থাকবে ক্যাপিটাল বাজেটিং। এই যে সাজানো এভাবে থাকবে না পরীক্ষায়, একটা প্যারা আকারে থাকবে। প্যারা আকারে থাকবে, ওইখান থেকে অঙ্ক করতে পারবো। আশা করি শীট থেকে দেখলে তোমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, তাহলে এইটা থেকে অঙ্ক শুরু করি আমরা। হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং কিভাবে করবে স্পেসিফিক রুলস অনুযায়ী ধরে ধরে আমি চেষ্টা করবো শিখিয়ে দেওয়ার জন্য। চলো, তাহলে প্রথমে আমাদের এই অঙ্ক করতে গেলে আগে ওয়ার্কিং করতে হয়। আমরা সমাধান শুরু করলাম। ওয়ার্কিং, প্রথম যে ওয়ার্কিংটা আগামী ক্লাসে বলে দিব, সবাই যাতে টাইমলি জয়েন করে। আচ্ছা, পারমিশন দিয়ে রাখি। ঠিক আছে, দেখো, ক্যাপিটাল বাজেটিং এর প্রথমে কি করতে হয় সেটা হলো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বাই করতে হয়, অবচয়। বাৎসরিক অবচয় বাই করতে হয়। বাৎসরিক অবচয় বের করার আমরা 2টা সূত্র শিখবো। সবচেয়ে বেশি যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতি। এই সূত্রটা আমরা আগে শিখি। কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, আর নিচে লিখবো হলো ইউজফুল লাইফ। এখন এই যে অঙ্কটা আছে, এই অঙ্ক থেকে যদি আমরা মানগুলো বসাই তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো, কস্ট হলো 1,50,000, তাহলে এই কস্ট লিখলাম 1,50,000। স্যালভেজ ভ্যালু হলো 20,000, -20,000। আর ইউজফুল লাইফ কয় বছর, এখানে লাইফ সম্পর্কে বলা নাই কিন্তু আয় দেওয়া আছে 5 বছর, তার মানে আয়ুষ্কাল 5 বছর। তাহলে এখন আমরা এটা বিয়োগ করে আনসার বাই করে ফেলতে পারি। তাহলে থাকে হইলো 1,50,000 থেকে 20,000 গেলে 1,30,000, 1,30,000-কে 5 দ্বারা ভাগ করব, 26,000 টাকা করে। এই সম্পদটা অর্থাৎ এই মেশিনটা যদি আমরা ক্রয় করি তাহলে 26,000 টাকা এক এক বছরে অবচয় হবে মেশিনটার। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, প্রত্যেকটা মোবাইল ফোনের কিন্তু অবচয় আছে, এরকম অবচয় হবে। একজন জয়েন করার চেষ্টা করতেছে, পারতেছে না, না আল মামুন। আচ্ছা, আমি একটা মেসেজ দিয়ে দিই,
নেটওয়ার্কের অবস্থা যদি খারাপ থাকে তাহলে জয়েন করতে সমস্যা হতে পারে। আমার এখানে নেটওয়ার্ক খারাপ হওয়ার কথা না। তোমরা আমার লেখা স্পষ্ট দেখতে পাও যারা যারা জয়েন করছো? হ্যাঁ স্যার, স্পষ্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে। আমি একটু মেসেজ দিয়ে দিই। Yes. আচ্ছা, তাহলে এই মেশিনটা ক্রয় করলে প্রত্যেক বছরে অবচয় হবে হলো 25, এই কত টাকা, 26,000 টাকা এটার অবচয় হবে। এরপরে আমরা কি করব, একটা ছক আঁকবো যেটাকে আমরা বলি প্রফিটাবিলিটি স্টেটমেন্ট। এটাকে একটু বড় করে আঁকতে হবে, প্রফিটাবিলিটি স্টেটমেন্ট। হ্যাঁ, তোমরা আমার সাথে এই ছকটা আঁকো। 10টা কলাম হবে, যেভাবে আঁকতেছি এভাবে 10টা কলাম হবে। এই হলো 10 কলামের ছক। একটা ক্যাপিটাল বাজেটিং এর অঙ্কে সর্বোচ্চ 13 কলাম হতে পারে। আজকের অঙ্কে আমি এভাবে শেখাবো না যে কোন কলামটা কখন কয় কলামের ছক আঁকবো, এই বিষয়টা আজকে আলোচনা করব না। তবে আমরা মনে রাখবো যে আমাদের সর্বোচ্চ 13টা কলামের ছক আঁকতে হইতে পারে। হ্যাঁ, সর্বোচ্চ 13টা কলামের ছক আঁকতে হতে পারে। আচ্ছা, তা আশা করি এই ছকটা দেখতে পাচ্ছি। আমরা গড়াচ্ছি এখানে 1 2 3 4 5 6টা, টোটাল 6টা কলামের ছক আঁকছি। আবার চেষ্টা করো। এই হলো আমাদের স্টেটমেন্টটা, এই ছকটা আঁকতে হবে আমাদের প্রত্যেক অঙ্কের জন্য, এই ছকটা আঁকতে হবে। এখন এই ছকটার মধ্যে অনেক সময় 13টা কলাম হবে, অনেক সময় 10টা কলাম হবে, সর্বনিম্ন 8টা কলাম হবে। কখন কি কলাম হবে সেটা আমি পরে বুঝাই দিব। তো এখন আমরা এই বিষয়টার সমাধান করব। তোমরা আমার সাথে এরকম ছকটা এঁকে নাও। প্রথম ঘরটার নাম হলো ইয়ার, বছর। ইয়ার হলো 5 বছর, 1 2 3 4 5। তোমরা খেয়াল করো, আমি 5 2বার লিখছি, কেন লিখছি সে ব্যাখ্যা পরে আলোচনা করব। তারপরে আমরা লিখব CFBT। এইগুলোর মিনিং কি এখন জানার দরকার নাই, আমি একটা ক্লাসে এগুলো সব মিনিং বুঝাবো যে পুরা মিনিংটা কি। আচ্ছা, CFBT। তারপরের ঘরটার নাম হলো ডেপ্রিসিয়েশন, এক্সপেন্স। এরপরে যে ঘরটা, এই ঘরটার নাম হলো ইবিটি,
আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি। পরীক্ষায় ফুল ফর্ম লিখতে হবে না, পরীক্ষায় লিখতে হবে এই সংক্ষিপ্ত ফর্মগুলোই। হ্যাঁ, তারপরের ঘরটার নাম হলো ট্যাক্স। ট্যাক্স হলো 40%। এই ট্যাক্স 40% কই পেলাম? আমাদের এই অঙ্কে এটা দেয়া আছে 40%। আমাদের অঙ্কে এই 40% দেয়া আছে। আচ্ছা, হয়তোবা জয়েন করতে পারছে। 40% দেয়া আছে। এরপরে আমাদের যেটা করব, ইএটি। ইএটি হলো আর্নিং আফটার ট্যাক্স। ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এরপরে যে ঘরটা হবে সেটা হলো সিএফএটি। আমাদের মাইক্রোফোনের প্রয়োজন নাই, যখন তোমরা প্রশ্ন করবা তখনই আমরা মাইক্রোফোন অ্যাপ্লাই করব, এটা ছাড়া লাগবে না। এর পরবর্তী ঘরটার নাম হলো সিসিএফএটি। পরবর্তীতে হলো ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের প্রশ্নে বলে দিয়েছে 12%, তো আমরা এখানে লিখবো 12%। আর লাস্ট ওয়ান হলো প্রেজেন্ট ভ্যালু, পিভি টাকা, প্রেজেন্ট ভ্যালু টাকা। এই হলো আমাদের 10 কলামের ছক। আজকের অঙ্কে 10 কলামই যথেষ্ট আজকের অঙ্ক করার জন্য। আচ্ছা, তাহলে একটা ক্যাপিটাল বাজেটিং এ এই রকমের একটা কলামের ছক আঁকতে হয়, মাস্ট। এটা ছাড়া কোনো অঙ্ক করা যাবে না। এই যে ছকটা, এই ছকটা সর্বোচ্চ 13 কলাম পর্যন্ত হতে পারে, সর্বনিম্ন 8 কলাম পর্যন্ত হতে পারে। কোন অঙ্কে কত কলাম হবে সেটা আমরা ইনশাআল্লাহ বইটা যখন সামনে আসবে তখন আমরা আশা করি একটা একটা ধরে ধরে বুঝাই দিব, যে এই অঙ্ক দেখে যাতে বুঝতে পারো যে এই অঙ্কটাই আমাদের এতটা কলাম হবে। তা এর টেকনিক আমি পরে বুঝাইতে চাচ্ছি। তো ক্যাপিটাল বাজেটিং এ প্রথমে যে কাজটা করতে হয়, প্রশ্নটা পড়ার পরে যে তথ্য আছে এই তথ্য দেখে 1 নাম্বার উত্তরটা আমাদের নিতে হবে। সেটা হলো এই অঙ্কটা সমান অঙ্ক না অসমানের অঙ্ক। সমান অসমান বিষয়টা কি? এই যে সিএফবিটি যেটা দেওয়া আছে এটাকে সমান না অসমান? আজকের অঙ্কটা আমরা অসমানের অঙ্ক শিখতেছি, আরেক ক্লাসে আমরা সমানের অঙ্ক শিখব। দ্বিতীয় যে ইনফরমেশন লাগে সেটা হলো অবচয় বের করা, বাৎসরিক অবচয়। অবচয় বের করার 2টা পদ্ধতি আমরা ব্যবহার করব। আজকে যে পদ্ধতিটি ব্যবহার করছি এটাকে বলা হয় স্ট্রেট লাইন মেথড, মানে সরল রৈখিক পদ্ধতি। কারো একজনের মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, হ্যাঁ, মাইক্রোফোনটা কাইন্ডলি অফ রাখো। প্রশ্ন আসলে তখন আমাকে বইলো। আচ্ছা, স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতি। এবং এটা ছাড়া আরো একটা পদ্ধতি আমাদের শিখতে হবে, সেটা হলো এসওআইডি মেথড। সেটা আরেক অঙ্কে আমরা শিখতে পারবো। সেকেন্ড যে বিষয়টা করতে হবে সেটা হলো এই ক্যাপিটাল বাজেটিং করার জন্য এরকম একটা ছক আঁকতে হবে। এই ছকটা সর্বোচ্চ 13 কলাম, সর্বনিম্ন 8 কলাম। আজকের অঙ্কে 10 কলাম, কারণ পরে ব্যাখ্যা করি। দেখো তাহলে আমরা এখানে কি করলাম, ইয়ার বছরগুলো লিখলাম 1 থেকে 5 বছর। তোমরা মনে হয় খেয়াল করছো যে আমি 5 2বার লিখছি। 5 কখন 2বার লিখবো একটা একটা করে আমি শেখানোর চেষ্টা করি। চলো শুরু করি। দেখো এই সিএফবিটি দেওয়া আছে যেগুলো, এই মানগুলো আমরা বসাবো। তোমরা মানগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করো, একটা বছরের মান কিন্তু মাইনাসে আছে, ব্র্যাকেট দেওয়া আছে, মানে লস আছে। প্রতি বছর লাভ করছি, 1 বছর লস করছি। তাহলে প্রথমটা হলো 50,000, তারপরে আছে হলো 45,000, এরপরে আছে হলো মাইনাসে 20,000, তার পরবর্তীতে আছে হলো 65,000, এর পরবর্তীতে 50,000। এখন লাস্ট ওয়ান একটা বছর আছে, সেই বছরটাই কি বসবে মনে রাখবা। এই শেষ বছর 2বার লিখবো তখনই যদি অঙ্কে স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল থাকে। তো আমরা এই নোটটা এখন লিখে রাখবো। হ্যাঁ, এই নোটটা আমি উপরের দিকে লিখে দিব, আর এই অংশটা আমি মুছে ফেলি। নোট, এই ছোট ছোট টুকিটাকি নোট সবসময় মুখস্থ রাখবা, মানে নোট করে রাখবা যাতে সবসময় মনে থাকে। প্রশ্নে যদি যদি স্যালভেজ ভ্যালু এবং অথবা, স্যালভেজ ভ্যালু অথবা এমনি দেই এসবি অথবা ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকে, তখন শেষ বছর 2বার লিখতে হয়। তখন শেষ বছর 2বার লিখতে হবে।
তাহলে এই 5 দুইবার কেন লিখলাম তার উত্তর আশা করি তোমরা পেয়ে ফেলছো, যে যদি প্রশ্নে স্যালভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য বা কার্যকরী মূলধন ওয়ার্কিং ক্যাপিটাল এই দুইটার কোনো একটা থাকে অথবা দুইটা থাকে, তাহলে একটা বছর বেশি লিখতে হয়। সেটা কোন বছর বেশি লিখবো? সব সময় শেষ বছরটা বেশি লিখবো। এই অঙ্কে আয়ুষ্কাল 5 বছর, এই 5কে আমরা দুইবার লিখবো। এখন প্রশ্ন হলো যে দুইটা থাকলে কি দুইবার লিখবো? না, যে কোনো একটা থাকলেই দুইবার লিখবো। এখন এই দুইটা যদি থাকে, দুইটার জন্য একটা বছরই বাড়বে, 2 বছর বাড়বে না, একটা বছরই বাড়বে। দুইটার জন্য একটা বছরই বাড়বে, এর থেকে আর বাড়বে না। তার মানে স্যালভেজ ভ্যালু আছে তার জন্য 5 একবার বেশি লিখবো, ওয়ার্কিং ক্যাপিটাল তার জন্য একবার বেশি লিখবো। এখন দুইটাই অস্তিত্ব আছে, দুইটার যোগফল একবারে লিখবো। তাহলে এই অঙ্কে স্যালভেজ ভ্যালু আছে, সেটা কত হাজার? 20,000। তো আমরা এই শেষ বছরে 20,000 লিখবো। আচ্ছা, এটা হইল। এখন ডেপ্রিসিয়েশন, যেটা আমরা এখানে অবচয়টা বের করে নিলাম একটু আগে, হ্যাঁ, তো এই অবচয়টা আমরা এখানে বসায় দিব 26,000। অবচয় 26,000। অবচয় 26,000 টাকা। এখন পরের ঘরটা দেখো, এটা আমি ঘরটা মুছে ফেলি। হ্যাঁ, এটা মুছে ফেলি, তোমাদেরকে আমি একটু নাম্বার দিয়ে বুঝাই দিই, যাতে কোন ঘরটার সাথে কি কাজ করলাম সেটা আমরা বুঝতে পারি। আমি একটু নাম্বার দিয়ে বুঝাই দিই, সামনের ক্লাসে এটাকে অ্যাটাচড করে নিব। দেখো, আমি এটা নাম্বার করে বুঝাই দিব। এটা 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর, এটা হলো 4 নাম্বার ঘর। দেখো, ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স, এই ঘরটা হয় হলো সিএফ বিটি আর ডেপ্রিসিয়েশন এই দুইটা ঘরের বিয়োগ ফল। এই 50,000 থেকে 26,000 বিয়োগ করলে এই ঘরটা হবে। তাহলে এটা হলো 2 নাম্বার ঘর, এটা হলো 3 নাম্বার ঘর, তাই 4 নাম্বার ঘরটা হবে 2 - 3, যাতে পরীক্ষায় তোমরা মনে থাকে তোমাদের। তাহলে আমরা 50,000 থেকে 26,000 বিয়োগ করবো। আশা করি বুঝতে পারছি। 50 থেকে 26 বিয়োগ করলে থাকে কত হাজার? 24,000। আশা করি তোমরা বুঝছো। এখন 45,000 থেকে 26,000 বিয়োগ করব। 45,000 থেকে 26,000 বিয়োগ করলে কত হয়? 14,000। হ্যাঁ, 19,000 হবে না, 45 না 26, 19,000, সরি 19,000। এখন দেখো, 20,000 থেকে 26,000 বিয়োগ করব। তোমরা দেখো 20,000ও কিন্তু মাইনাসে আছে, এটাও মাইনাসে আছে, এটাও মাইনাসে আছে, মানে এটা আমরা বিয়োগ করব। তাহলে মাইনাসে মাইনাসে আমরা জানি সংখ্যা প্লাস হয়ে যায়, তাই এটা প্লাস হয়ে যাবে। এটা অবশ্যই খেয়াল রাখবা। তাহলে 46,000 হয়ে গেল, কারণ প্রথমটা মাইনাস। আমরা এখানে যদি এটা লিখে দেখাই, দেখো, যদি এমন হয় -20,000, আবার করব হলো 20,000 মাইনাস, এটাকে মাইনাস করব। তো আমরা এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। যদি মাইনাস করি তাহলে 26,000 হয়ে যাবে। এই ঘটনাগুলো তো তোমরা নর্মালি জানোই সবাই। এটা মাইনাসে আছে, এটাও মাইনাস করবো, তাই এটা মাইনাসে মাইনাসে সংখ্যা প্লাস হয়ে যাবে। তারপর 65 থেকে আমরা 26 বিয়োগ করবো। 65,000 মাইনাস 26,000, 29,000, 39। তারপর 50 থেকে 26,000 বিয়োগ করলে 24,000। এই ঘরটা আশা করি বুঝতে পারছো কেমনে করলাম। এরপর হলো ট্যাক্স। এই ট্যাক্সটা কিভাবে? দেখো, ইবিটি, এই ইবিটির উপরে 40% ট্যাক্স ধরবো, এটার উপরে ট্যাক্স ধরবো 40%। তাহলে আমরা বলতে পারি 4 ইন্টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে 40%। তাহলে আমরা কি করব? 24,000 ইন্টু 0.40% ধরবো। 40% ধরলে 9,600 আছে। তারপর হলো 19,000 ইন্টু 40%, এটা আছে 7,600। তোমাদের সাথে যদি ক্যালকুলেটর থাকে, আমার সাথে ক্যালকুলেশন কইরো সবাই। তারপর আবার এই 45,000, 46,000-এর 40%, 40% করলে এটা মাইনাসে হবে 8,000, 18,400, এটা মাইনাসে হবে। এরপরে আবার 39,000 টাকার 40%, অর্থাৎ প্রত্যেকটা টাকার উপরে 40% ধরবো। কারো প্রশ্ন থাকলে সাথে সাথে আমাকে প্রশ্ন করতে পারবা। আজকের অঙ্কে পরে যারা জয়েন করছো তারা মনে রাখো, আজকের অঙ্কটা আমরা একটা বানাই একটা অঙ্ক করাচ্ছি, যেটা আমরা গ্রুপে অঙ্কটা দিয়ে দিছি। হ্যাঁ, এই অঙ্কটা করানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এই হলো। এখন হলো ইএটি। ইএটি হলো ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করলে ইএটি হয়, ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করলে ইএটি হয়।
তো আমরা এটা বলতে পারি, এটা থেকে এটা বিয়োগ করে এটা হবে 24,000 থেকে 9,600 বিয়োগ করে এটা। তো এটাকে যদি আমরা 5 নাম্বার ঘর দেই, হ্যাঁ সরি এটা 5 নাম্বার, এটা যদি আমরা 6 নাম্বার ঘর দেই, তাহলে আমরা বলতে পারি 4 থেকে 5 মাইনাস, তাই 6 নাম্বার ঘরটা হবে 4 নাম্বার ঘর মাইনাস 5 নাম্বার ঘর। চলো এটা বিয়োগ করি। এটা বিয়োগ করে আসে 14,400। পরবর্তীতে 11,400। তারপরে কত আসে? 46,000। এটা আসলে হলো 27,600, অবশ্যই মাইনাসে। তারপরে বিয়োগ 39,000-এর থেকে এটা বিয়োগ, এটা আসে হলো 23,400। 24,000 এটা করার পরে হলো 14,400। এ হলো আমাদের মানগুলো দেওয়া আছে। এরপরে আমরা এই ঘরটা করব সিএফএটি। সিএফএটি কিভাবে করি দেখো, ইএটির ঘরের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি হয়। সিএফএটির ঘরটাকে আমরা বলতে পারি 7 নাম্বার। 7 নাম্বার, তাহলে ঘরটা হলো এরকম, 3 নাম্বার ঘরের সাথে 6 নাম্বার ঘরের যোগ, তাহলে 3 + 6, অর্থাৎ 26,000-এর সাথে 14,400 যোগ। এটার অ্যান্সার হয় 40,400। পরবর্তীতে আবার 26,000-এর সাথে যোগ 11,400, এই 26,000-এর সাথে 11,400 যোগ করলে হয় 37,400। পরবর্তীতে আবার 26,000-এর সাথে এটা যোগ, যোগ করলে বিয়োগ হয়ে যাবে, এটা তো বুঝতেই পারতেছো, কারণ একটা আছে প্লাসে আর একটা আছে মাইনাসে, তাহলে যোগ করলে হয়ে যাবে বিয়োগ। 26,000-এর সাথে এটা আমরা বিয়োগ করে দিব, তাহলে বিয়োগ করলে এটার অ্যান্সার চলে আসে 1,600 টাকা। তার পরবর্তীতে 26,000-এর সাথে 23,000 যোগ, যোগ 23,400, এটা যোগ করার পরে 49,400। 49,400 পরে যে জয়েন করছে, আমরা এই অঙ্কটাকে বানাইয়া এই অঙ্কটা থেকে করতেছি, গ্রুপে প্রশ্নটা দেয়া আছে। চলো পরবর্তী এটা আবার যোগ করি। এই 26,000-এর সাথে এটা যোগ করলে আসে হলো 40,400। এইটুকু করলাম, আশা করি বুঝতে পারছি। আমরা এতটুকু আরেকবার বুঝতে চাই। তাহলে এই অঙ্ক থেকে আমরা প্রথমেই বাই করছি স্যালভেজ ভ্যালু, এটা বের হয়েছে 26,000। এই স্যালভেজ ভ্যালুর পরে আমরা এই স্টেটমেন্টটা করলাম, আমরা শুধু এতটুকুই আগাইছি। আমি এতটুকু আরেকবার বলি, ইয়ার গুলো 1 থেকে 5 বছর বসাইছি, 5 2বার, কারণ স্যালভেজ ভ্যালু আছে অঙ্কে। এই মানগুলো প্রশ্নে দেওয়া আছে, ওইখান থেকে আইনে আমরা এখানে বসাই দিছি। একটা মান আমাদের লক্ষণীয়, সেটা হলো এই 20,000 টাকা মাইনাসে আছে, অর্থাৎ লস। ডেপ্রিসিয়েশন আমাদের 26,000 বের হয়েছে, সেটা বসাইছে। পরবর্তীতে ইবিটি, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করে হয়েছে ইবিটি। এই ইবিটি যে টাকাগুলো হয়েছে তার উপরে আমরা ট্যাক্স ধরছি 40%, এই ট্যাক্সটা বসানো হয়েছে। তার পরবর্তীতে ইএটি, ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করার পরে এই ঘরটা হয়েছে। এরপরে সিএফএটি, ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স, ট্যাক্স পরবর্তী মুনাফা, যেটাকে আমরা নিট প্রফিট বলি। এটা কেমনে হলো? সেটা হলো ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করছে, অর্থাৎ এই 26,000-এর সাথে 14,400, 26,000-এর সাথে 11,400, এই 26,000-এর সাথে 27,600, এইটা প্লাস এটা মাইনাস, তাই যোগ করতে যেয়ে বিয়োগ হয়ে গেছে। তারপর আবার 26,000-এর সাথে 23,400, 26,000-এর সাথে 14,400, এগুলো যোগ করার পরে আমরা এই অ্যামাউন্ট গুলো পাইছি। এখন একটা অঙ্ক করার সময় আমরা ইএটির যে ঘরটা আছে, এই ইএটির ঘরটাকে আমরা অলওয়েজ নিচে যোগ করে রাখবো। এই ঘরটাকে অলওয়েজ যোগ করবো, এটার নাম হবে টোটাল ইএটি।
এটাকে আমরা যোগ করব। তা যোগ করতে গেলে এইটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, অর্থাৎ কিছু প্লাস হবে, একটা মাইনাস হবে। 14,400 যোগ 11,400 মাইনাস 27,600 প্লাস 13,400 প্লাস 14,400। এটা করার পরে এটার অ্যান্সার আছে 36,000 টাকা। এই ঘরটা অলওয়েজ যোগ করে রাখবো। এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এর পরবর্তী মানটা বসাই, সেটা হলো CFAT। এই যে সি মিনস, এই সি দ্বারা বোঝায় কি দেখো, এই যে CFAT, এটা আর এই সি দ্বারা বোঝায় কিউমুলেটিভ, CUMULATIVE, কিউমুলেটিভ। বাংলা হলো ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত সংখ্যা, অর্থাৎ যে সংখ্যা ক্রমান্বয়ে যোগের ফলে বৃদ্ধি পায়, এটা হলো ক্রমযোজিত সংখ্যা। সিএফএটি হলো ক্যাশ ফ্লো বিফোর আফটার ট্যাক্স। তো আমরা ক্রমযোজিত সংখ্যাটা কেমনে করি এটা একটু খেয়াল করো সবাই। হ্যাঁ, এটাকে আমি কোন একটা 8 নাম্বার দিয়ে রাখলাম, কিভাবে করি খেয়াল করো। প্রথম যা আছে তাই বসবে, অর্থাৎ এই সিএফএটি 40,400 সেটাই আমরা বসাবো, 40,400 এটা বসাইলাম। এটা বসানোর পরে এই কোনাকুনি যোগ, এই কোনাকুনি যোগ করে বসবো, অর্থাৎ 40,400 37,400 যোগ। তাহলে 40,400 যোগ 37,400, এটা করার পরে আসলো 77,800 টাকা। আবার কোনাকুনি যোগ করব, এই 77,800 সাথে 1,600 টাকা যোগ, যোগ 1,600 টাকা। এটা যোগ করার পরে 79,400 হইল। এই 79,400 সাথে আবার পরবর্তী টাকা যোগ করবে কোনাকুনি মান, এটার সাথে এটা আবার যোগ, যোগ করে দিব আমরা 49,400। এটা যোগ করার পরে আসে 1,28,800। এটার সাথে ক্রমান্বয়ে আবার পরেরটা আবার যোগ করব, এই পরেরটা যোগ করব 40,400। এটা যোগ করার পরে আসে 1,69,200 টাকা। হ্যাঁ, 1,69,200 টাকা। এখন এই ঘরটা খালি আছে, দেখো এই ঘরটার দিকে তাকাও, যে এখানে স্যালভেজ ভ্যালু আছে 20,000। এই ভদ্রলোককে CF8BTর ঘরে বসাবো, আবার এখানে গ্যাপ দিয়ে সরাসরি CF8এর ঘরে বসাবো। মাঝখানের কোনো ঘরে স্যালভেজ ভ্যালু বসবে না, স্যালভেজ ভ্যালু মাঝখানের কোনো ঘরে বসবে না। এই হলো আমাদের মানগুলো দেয়া আছে। হ্যাঁ, এই হলো টোটাল মান। এখন এইটা থেকে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর করে পিবি করব। এতটুকু করার পরে আমরা এই রিকোয়ারমেন্ট যেগুলো আমরা লিখছি, এই রিকোয়ারমেন্ট গুলো আজকে করে আমি দেখাবো। আমরা এই উপরের অংশগুলো মুছে ফেলি, কারণ এদিকেই আমরা রিকোয়ারমেন্ট গুলো করতে চাই। তোমরা সম্ভবত সবাই বোর্ডটা ক্লিয়ারলি পুরোটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আশা করি দেখা যায়। এখন খেয়াল করো, পরবর্তীতে এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করাটাই আমাদের অনেকের কাছে ঝামেলা মনে হয়। হ্যাঁ, তো আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরটা কিভাবে বের করি সবাই খেয়াল করো। আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর 12%, যে কোনো পার্সেন্ট হোক। লাস্ট একটা ক্লাসে আমি বুঝাইছিলাম ডিসকাউন্ট ফ্যাক্টর বের করা। ডিসকাউন্ট ফ্যাক্টর 12%, এই যে ডিসিএফ, এই 12% বের করা। 12-র জায়গায় যে কোনো পার্সেন্ট হোক, আমি একটা টেকনিক দেখাচ্ছি সেটা খেয়াল করো। 1, তারপরে সমান, 1-এর পরে অবশ্যই সমান, তারপরে হলো ভাগ, তারপরে হলো 1, এরপরে হলো পয়েন্ট। এই যতটুকু লিখছি এটা মুখস্থ রাখবে, একদম মুখস্থ, একদম মুখস্থ রাখবা, কোনোদিন চেঞ্জ হবে না, কোনোদিন চেঞ্জ হবে না। দেখবা এইটুকু সবসময় মুখস্থ। 1 সমান ভাগ 1, তারপরে পয়েন্ট। এখন কত পার্সেন্ট? 12, তাই আমরা এখানে 12 বসায় দিব। এখন যদি আমরা সমান দেই, মান চলে আসবে। আবার একটা সমান দিলে পরের মান, আবার একটা সমান দিলে পরের মান, এরকম র্যান্ডমলি যতবার সমান দিব মান চলে আসবে। তো তোমরা যাদের কাছে ক্যালকুলেটর আছে একটু ট্রাই করো। চলো আমরা তাহলে এটা করি। দেখো 1 সমান, 1-এর পরে অবশ্যই সমান সাইন দিতে হবে। আগে 1, তারপরে এই সমান সাইন, তারপরে ভাগ সাইন, তারপরে 1.12।
এটা সমান দিলে একটা মান চলে আসবে বেশ বড়। তোমরা সর্বনিম্ন 3 সংখ্যা নিবা, সর্বোচ্চ কয়টা তোমাদের ইচ্ছা। আমি 3টা নিয়েই করাই, কারণ আমার এই ঘরটা ছোট। তো এটার মানটা আমার ক্যালকুলেটরে আসছে 893, 2 আসছে, আমি 3 দিব। এখন ক্যালকুলেটর আর মুছবো না, এখন আবার একটা সমান দিলে পরের মানটা চলে আসবে 797, আবার সমান দিলে পরেরটা 712, আবার একটা সমান দিলে 636, আবার একটা সমান দিব 5, তারপরে কত 6 7, 5 6 7, লাস্ট ওয়ান হল 5 6 7। এখন তোমরা একটু দেখো তো তোমাদের ক্যালকুলেটরে যারা ব্যবহার করতেছো তাদের কি এই মানটা আসছে? জি স্যার, সেম মান আসছে। হ্যাঁ, সেম মান আসছে। আচ্ছা, চেষ্টা করে দেখো, যদি কেউ না পারো তাহলে আমাকে আবার জিজ্ঞেস করো। এটার জন্য কোনো মুখস্থ সূত্র টুত্র কিচ্ছু ব্যবহার করার দরকার নাই, শীট নিয়ে যাইতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, এরকম কোনো কিচ্ছু না। একদম ইজি। একটা মানুষ যতক্ষণে বের করবে অন্য কোনো ভাবে, তার থেকে তুমি সবার আগে বের করে অঙ্ক করে বসে থাকবা। সিস্টেমটা এরকম। এখন যদি আমি বলতাম 10%, তাহলে এই 12-র জায়গায় 10কে রিপ্লেস করবা, তাহলে হয়ে গেল 10%। তো স্যার একটা বিষয়টা প্রশ্ন ছিল। হচ্ছে যে, আরেকবার বলো। স্যার একটা প্রশ্ন ছিল। হুম, 8 নম্বর বলো। ঘরের আপনার 3 নম্বর রটা, ওটা হচ্ছে 37,400 যোগ করার পর 77,800 হয়। এরপর ওই 1600 যেটা, হুম, 1600 এটা তো মাইনাস ছিল স্যার। না, এটা কারণ প্লাস ছিল। স্যার 26,000 থেকে যদি 27,600 মাইনাস হয়, তাহলে তো 1,600 মাইনাস থেকে যায়। আসলে এটা মাইনাস না, প্লাস। জি স্যার, আমিও আসলে এটা মানে অনেকক্ষণ যাবত ডাউট ছিল যে এটা বড় এটা সংখ্যার মধ্যে যেহেতু মাইনাস, হ্যাঁ যেহেতু বড় সংখ্যার মধ্যে মাইনাস, তো মানে যে অ্যান্সারটা বের হয়েছে ওটার মধ্যে কি মাইনাস আসবে না নাকি? আচ্ছা, এটা মাইনাস আসবে কিনা, তাই তো? হ্যাঁ, জি জি স্যার। স্যার। আমরা আমরা একটু দেখি। দেখো, আসলে আমরা এই যে 7 নাম্বার ঘরটা, এটা আমরা কি করতেছি, মাইনাসটা প্লাস করতেছি। বলো। প্লাস করতেছি স্যার। হ্যাঁ, তো 26,000 থেকে যদি আমরা এইটারে যোগ করি, এটা হয়েছে, তাই না? তো আমি জি হয়তোবা স্যার। যোগে ভুল হতেই পারে, তারপর আমি একটু দেখি তাহলে। তাহলে দেখো, 26,000 এর সাথে আমি প্লাস করব, কত হাজার প্লাস করব? 27,600, কিন্তু এই সংখ্যাটা আছে স্যার মাইনাস। স্যার এখানে এখানে তো 6 নম্বর ঘরে দেওয়া আছে যে 4 নম্বর থেকে 5 নম্বর মাইনাস। তার মানে আপনার 46,000 থেকে আপনার 18,400 মাইনাস করলে 27,600 থেকে যায় স্যার। হুম, তো এই পরে 7 নম্বর ঘরে হচ্ছে 3 নম্বর প্লাস 6 নম্বর। তো 3 নম্বর হ্যাঁ, প্লাস 6 নম্বর স্যার, 3 নম্বর ঘরে আছে 26,000 আর 6 নম্বর ঘরে আছে 27,600। হুম, হুম, তাহলে স্যার হুম, এটা যদি 27,600। তাহলে আমাদের করতে হবে আসলে প্লাস, তাহলে মাইনাস হয়, প্লাস, প্লাস জি স্যার। মাইনাসে মাইনাস। হ্যাঁ, এই সংখ্যাটাকে মাইনাস আসে, তাই না? জি স্যার। মাইনাস আসে, রাইট। এটা আমাদের মিস্টেক হয়েছে, মাইনাস আছে। তো আমি এতটুকু একটু কারেকশন করে ফেলি, তাহলে এটা মাইনাস হবে। জি স্যার। এটা মাইনাস, রাইট। তো আমাদের একটু ঠিক করতে হবে, তো আমি এতটুকু মুছে আরেকবার ঠিক করি। চলো, এর এই পর্যন্ত ঠিক আছে, পরেরটা মাইনাস হয়, রাইট। তাহলে দেখো মাইনাসটা কতটুকু আসে, 77,800। তারপরে হলো এটাকে প্লাস করব, কিন্তু হয়ে যাবে মাইনাস। মাইনাস, জি স্যার। তাহলে এটা আসলো 76,200। 76,200, জি স্যার। হ্যাঁ, তার সাথে আবার প্লাস হবে 49,400। এটা যোগ করলে 1,25,600। তারপরে আবার আমরা যোগ করব 40,400। যোগ করার পরে 1,66,000 হয়েছে তো, এক লক্ষ জি স্যার। 66,000। এর সাথে আবার এই একটা মান আছে, এটা যোগ করলেও চলে, না করলেও চলে। তারপর আমি যোগ করে দিই, এর সাথে আরো 20,000 যোগ, যদিও এই যোগটা না করলেও চলে, 1,86,000। আচ্ছা, ঠিক আছে, আমাদের এখানেই হয়েছিল যে এটা মাইনাস করার প্লাস করার সময় মাইনাসে বসানোর কথা আমরা ভুলে বসাইছিলাম। ঠিক আছে, এটুকু হলো। ওকে স্যার। আচ্ছা, এখন তাহলে আমাদের এই মানগুলো বের করতে আশা করি কোনো সমস্যা হবে না, যে কোনো মান বের করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের হলো প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুটা হলো এরকম, এই যে দেখো 7 নাম্বার ঘর, আমি এত কিছু মুছি এখন। এটা 7 নাম্বার ঘর, সিএফ এটি। এই ভদ্রলোকের সাথে যদি 9 নাম্বার ঘরের যোগ করি, তাহলে 10 নাম্বার ঘরের সৃষ্টি হয়। তাহলে এই যে 40,400,
এই 40,400 সাথে আমরা পয়েন্ট দিয়ে এটা গুণ করব। চলো এক একজনে গুণ করে ফেলো, 5 জনে আমরা 5টা করি। স্যার 40,400 স্যার যদি কিছু মনে না করেন 9 নম্বর ঘরটা একটু একটু বলবেন কি, আমি আসলে এটা এই যে বুঝতে 9 নম্বর ঘরটা কিভাবে আসলো। হ্যাঁ 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 স্যার, আমি হ্যাঁ একটু হ্যাঁ, এই করে ফেলছি আচ্ছা আর কি, স্কিপ করে ফেলছি আর কি। তাহলে আবার একটু খেয়াল করো, এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের প্রশ্নে দিয়ে দিচ্ছে কত পার্সেন্ট, 12। 12%, জি স্যার। 12%-এর ডিসকাউন্ট ফ্যাক্টর করবো। এখন ডিসকাউন্ট ফ্যাক্টর বের করাটা একদম সহজ। সেটা হলো একটা হাতে ক্যালকুলেটর নাও। দেখো 1 এটুকু মুখস্থ রাখতে হবে, আমি যতটুকু লিখছি ততটুকু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটার আসলে একটা রুলস আছে, রুলসটা হলো এরকম, দেখো এখানে লিখি ডিসিএফ। এটার রুলসটা হলো এরকম, 1 প্লাস আর পাওয়ার এন। এটা হলো রুলস, কিন্তু এইটা শিখানোর কোনো দরকারই নেই, এটা কাজেই লাগে না, এই জন্য এটা বাদ। তো আমরা কি করবো, শর্টকাট নিয়মে শিখে ফেলবো। সেটা হলো 1 সমান ভাগ 1 পয়েন্ট, এটুকু মুখস্থ রাখবো। এখন কয় পার্সেন্ট, 12, তাই আমরা এখানে 12 বসাই দিব। এখন এই 12 বসাই দিয়ে যদি সমান দেই তাহলে ক্যালকুলেটরের মান চলে আসবে। তো অবশ্যই খেয়াল রাখবা 1 এর পরে ভাগ দেওয়া যাবে না, 1 এর পরে সমান। তো ক্যালকুলেটর হাতে নাও, 1 সমান ভাগ 1.12। এখন সমান দাও, দেখো প্রথম মানটা চলে আসছে। 0.892। হ্যাঁ, ওটা 3 লেখা যায় না, পরের সংখ্যাটা 8। হ্যাঁ 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 স্যার, যাই। হ্যাঁ, আবার সমান দাও, দেখো পরেরটা চলে আসছে। পরের সংখ্যাটা কি আসছে? হ্যাঁ স্যার, 0.797। হ্যাঁ, আবার সমান দাও, র্যান্ডম এরকম সমান দিলে পরপর মানগুলো চলে আসবে। 0.799। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এখন এই পার্সেন্টেজটা যে 12 থাকবে এমন তো কোনো কথা না, যে কোনো পার্সেন্ট থাকতে পারে। জাস্ট 12-র জায়গায় ওইটা পরিবর্তন করে দিব। যদি 10 বলে তাহলে 10 লিখে দিব। হ্যাঁ, 15 বললে 15 লিখবো। যদি 5 বলে তাহলে 05 লিখবা। মনে রাখবা এক সংখ্যা হলে একটা আগে শূন্য বসবে। যদি আমি 3% বলে তাহলে 03, 9% বললে 09। আর সংখ্যা দুইটা করে হতে হবে। আচ্ছা, বুঝতে পারছি এতটুকু। তো লাস্ট ঘরটা স্যার আমরা শুধু ফিনিশিং। একটা স্যার শুধু একটার মান বের করলেই পরের গুলো শুধু ইকুয়াল চাপলেই হবে। হ্যাঁ, পরের গুলো ইকুয়াল চাপলেই চলে আসবে, অবশ্যই চলে আসবে, মোবাইল না হইলে চলে। মোবাইলের ক্যালকুলেটারে আসবে না, এমনি নর্মাল ফিজিক্যাল ক্যালকুলেটারে অবশ্যই আসবে। মোবাইলে পৌঁছছিলাম তো দেখি আসে না হ্যাঁ হ্যাঁ, মোবাইলে ক্যালকুলেটরে। আসবে না, রাইট, মোবাইলে হ্যাঁ, আসবে না। মোবাইলে আসবে না, কারণ মোবাইলে আসলে ওটাকে কি করে, মোবাইলে করার সিস্টেম আছে, ওটা শিখাইতে চাই না, তাহলে মোবাইলে ব্যবহার করবা। না স্যার ওটা মোবাইলে, দরকার নেই, কারণ হ্যাঁ, পরীক্ষার মোবাইলে মধ্যে কি দেখা করতে যাচ্ছে হয় জানো, ওটা মোবাইলে লিখতে এভাবে হবে। করতে হয়। এই যে 1 সমান ভাগ 1.12, প্রথমটা যে আসছে না, এইটাকে কি করতে হয়, বারবার এতটুকু দিয়ে ভাগ করতে হয়। যে মানটা চলে আসছে আবার ভাগ 1.12, তাহলে আবার চলে আসবে, আবার ভাগ 1.12। হ্যাঁ স্যার, বুঝতে বুঝতে পারছিস, পারছি। তাহলে আবার আসবে। বারবার সমান মোবাইলে আসবে না, মোবাইলে আসবে ওইভাবে। অর্থাৎ প্রথম মানটা যে বাই করলা, এটার অ্যান্সার আসলো 0.893। এইটার এখন ভাগ করবা, এই যে এইটা দিয়া ভাগ 1.12, যে অ্যান্সার আসবে তাকে আবার ভাগ 1.12। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে তাহলে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে চলে আসবে। তো আমরা লাস্ট ঘরটা করে আমরা চাচ্ছি এই 6টা রিকোয়ারমেন্ট তোমাদের শিখাইতে আজকে আমি। এই 6টা রিকোয়ারমেন্ট যাতে আর কখনো না শিখাইতে হয়। চলো তাহলে আমরা সামনের দিকে আগাই। এই ডিসকাউন্ট, এই ঘরটার নাম হলো, বলছিলাম যে 7 নাম্বার সিএফএটির ঘরকে আমরা ডিসিএফ দ্বারা গুণ করব, তাহলে প্রেজেন্ট ভ্যালু পাবো। তো আমরা এটা এটা গুণ, এটা এটা গুণ, এটা এটা গুণ, সবগুলা গুণ করি চলো। তাহলে 40,400 ইন্টু 0.893। প্রথমটার অ্যান্সার হলো 36,077। এরপরে আবার 37,400 ইন্টু 0.797। তোমরা যদি কোনোটা করে থাকো আমাকে একটু বইলো, তাহলে আমি লিখে ফেললাম। 1600 ইন্টু পয়েন্ট, এটার অ্যান্সার হলো মাইনাসে। তারপরে হলো এটা 40,400 ইন্টু 0.636, 31,400
তোমরা যদি কেউ ব্যবহার করো আমার সাথে মিলাই দেখো আমি কি ঠিক লিখতেছি কিনা। এরপর হলো লাস্ট ওয়ান। এখন আমাদের কাজ হলো এগুলো যোগ করা। 36,077 প্লাস 29,808 প্লাসের নয়, এটা মাইনাস, প্লাস 31,418 প্লাস 22,907 প্লাস আমি করার পরে এটার অ্যান্সার আসলো 40,411, 1,30,411। দেখো তোমাদের কি ঠিক আসছে কিনা। 1,30,411 তোমরা একটু চেক করো, তারপরে আমরা পরবর্তী চলে যাব। এটা কি আসছে তোমাদের? তোমরা কেউ কি চেক করছো? আমরা ধরে নিলাম ক্যালকুলেশন ঠিক আছে, হ্যাঁ, 1,30,411 টাকা। কিভাবে করলাম তার মধ্যে আশা করি কারো কোশ্চেন নেই। এখন আমরা রিকোয়ারমেন্ট গুলো করব। এই যে আমরা এতটুকু মুছে তারপরে উপরের দিকে একটা একটা করে রিকোয়ারমেন্ট করব। এখন আমরা রিকোয়ারমেন্ট গুলো করতে চাই, এখানে যতগুলো রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমরা পঙ্খানুপুঙ্খ করতে চাই। চলো, এতটুকু আশা করি হয়েছে তোমাদের। এখন আমরা একটা একটা করে রিকোয়ারমেন্ট করব। প্রথমটা চাইছে পে ব্যাক পিরিয়ড, তো আমরা রিকোয়ারমেন্ট 1 লিখব। ওই নো, আমরা জানি পিবিপি এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। আচ্ছা, এই পেব্যাক পিরিয়ডের দুইটা সূত্র, আজকে যে সূত্রটা ব্যবহার করছি না 99% অঙ্কে এই সূত্রটা ব্যবহার হবে। আর খুব কম সংখ্যক সূত্র আছে যেটা মানে অঙ্ক আছে যেটার মধ্যে আরেকটা সূত্র আছে, সেটা হলো এইটা অর, সেটা হলো এরকম এনসিও ডিভাইডেড এভারেজ সিএফইটি। এই সূত্রটা হবে, এটা কম সূত্র হবে এই অঙ্কের জন্য, এটা হবে না। এখন এটা কখন এইটা ব্যবহার করব, কখন এইটা ব্যবহার করব, আমি সূত্রের ক্লাসে এটা লিখছিলাম। এটা হলো যখন এই যে সিএফএটির যে মানগুলো এগুলো যদি অসমান হয় তাহলে আজকের এই সূত্রটা ব্যবহার হবে। এগুলো মানগুলো সমান না, দেখো যদি এমন হইতো সবগুলো ঘরের মান 50,000 তাহলে এই সূত্রটা ব্যবহার করতাম। আর যদি সবগুলোর মান অসমান হয় বা কোনো একটার মান অসমান হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন এই হলো সূত্র, এটার মধ্যে আমরা মান বসাইলে কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো আমরা এই মানগুলো বসাই, দেখো। তো এনসিও, এনসিও বলতে সম্পদের মূল্যকে বোঝায়। এই অঙ্কে সম্পদের মূল্য 1,50,000 টাকা, তাই এনসিও বসাবো 1,50,000। এখানে আমরা বসাইলাম 1,50,000 টাকা এনসিও। এখন আমাদের লাগবে সি, ডি আর একটা লাগবে এ। একটা হলো সি, একটা ডি আর একটা লাগবে এ। এই মানগুলো আমাদের লাগবে। তোমরা এই ঘরের মধ্যে তাকায় দেখো, এখানে একটা সি এর ঘর আছে নিজে আলাদা ভাবে। এই যে সি এর যে ঘরটা সি সিএফএটি, এই ঘরে স্যার যে স্যার ওই যে পিবি লাস্টের যে ঘরটা ওইটা হচ্ছে 20 মানে 5 নম্বর রটায় হচ্ছে আপনার 20,000 ইন্টু হচ্ছে 0.567 দিলে তো আছে আসে স্যার 10,140। এটা গুণ করলে জি স্যার। আমি আরেকবার দেখি, 20,000 ইন্টু 0.567, না তো ঠিক আছে তো, 11,340 আসছে। 20,000 ইন্টু 0.567, এটা আসলে 11,340 টাকা। ঠিক আছে, স্যার আপনার গুণ করা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই।
এখন দেখো এই যে সি এর একটা ঘর আছে, এই যে সিটা কিভাবে চিহ্নিত করব। দেখো এই এনসিও হলো 1,50,000, এটা হলো সম্পদের ক্রয় মূল্য, এটা 1,50,000। এখন তোমরা এই উপরের থেকে খোঁজা শুরু করবা, এই যে এখান থেকে খুঁজতে খুঁজতে নিচে নামবা, দেখবা 1,50,000 বা তার কাছাকাছি মান, বেশি হলেও চলবে না। তো তোমরা আমাকে বলো এখান থেকে যত মান আছে তার মধ্যে 1,50,000-এর কাছাকাছি তবে বেশি না, কোনটা হতে পারে? 1,25,000, 4 নম্বর। এই 1,25,600 হওয়া উচিত না? এক জি লক্ষ স্যার। পঁচিশ হাজার ছয়শো এইটা হওয়া উচিত, এইটা হলো সি। তাহলে স্যার এখানে আমি হেয়ার স্যার দেয়া এই লিখে দিই কথাটা আমি তোমাদের। বুঝি নাই, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, স্যার আমি আবার একবার স্যার বলি। স্যার একটু বিরক্ত করলাম স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে 20,000-এর যেটা 9 নম্বর কলমে যেটা করছেন, পরপর দুইটার মানই সমান আছে, 0.567, এটা হুম হুম। দুইটা কেন সমান হলো? ও মানে আচ্ছা, পরেরটা কেন তো দুইটা? সমান তুমি কোথায়? এখানে বছরের দিকে তাকাও, বছর কি আমি 5-এর পরে 6 লিখছি না 5-ই লিখছি? 5 ইলেকশন স্যার। তাহলে যে ওই যে পঞ্চম বছরের মান আর পরিবর্তন করতে পারবো না, বুঝতে পারছি? ও আচ্ছা, তো ওইটা ওইটা ওইরকমই থেকে যাবে। হ্যাঁ, এটার কারণেই থাকবে, কারণ এটাও 5 এটাও 5, তার মানে এটা একই বছরকে প্রতিনিধিত্ব করে। ঠিক ক্লিয়ার? আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার স্যার। এখন তাহলে আমি একটু হেয়ারে এখানে লিখে লিখে শিখাই। এনসিও, এনসিও বলতে কস্ট বুঝায়, তাহলে এই অঙ্কে কস্ট হইলো 1,50,000। এখন আমাদের লাগবে সি, একটা লাগবে ডি আর একটা লাগবে এ। এখন এই মানগুলা কই থেকে আসলো এগুলো একটু দেখি। দেখো সি এর মানটা, এই যে সি এর একটা ঘর আছে, এই সি এর ঘর থেকে আমরা সি এর মান নির্ণয় করব। সি এর ঘর থেকে সি এর মান নির্ণয় করব। আমরা কি করব, উপরের থেকে নিচের দিকে খোঁজা শুরু করব, দেখব 1,50,000-এর কাছাকাছি মান আছে কিনা। বেশি হতে পারবে না, 1,49,000 হোক, 1,40,000 হোক, কিন্তু 1,51,000 হলেও চলবে না, এক লাখ জি স্যার, তিরিশ হাজার বুঝতে হোক, পারছি। 20,000 হোক, কিন্তু এক লাখ বেশি হলে পঞ্চাশ চলবে না। থেকে সর্বনিম্ন যেটা হবে, মানে এক রাইট লাখের রাইট। 50-এর উপরে যেতে পারবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। 1,50,000-এর উপরে যেতে পারবে না, তাহলে কোনটা? এটা পরেরটা তো 1,66,000, তাহলে এটা তো হ্যাঁ, হচ্ছে এটা না, তাই না? যাবে না, এটা তো বেশি হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে এইটা হলো 1,50,000, তাহলে সি এর মান হলো 1,25,600। বুঝতে পারছি? আচ্ছা, যদি হয়ে থাকে এটা, এখন সি যে ঘরে হবে তার কোনাকুনি যে মানটা আছে আগের ঘরলামে কোনাকুনি মান, এটা হলো ডি। তাহলে ডি এর মান কত হইতেছে? 40,400 টাকা ডি এর মান, এটা হলো 40,400 টাকা হলো ডি এর মান। সি এর মান যা হবে, ডি এর মান তার কোনাকুনি মানটা হবে, এটা হলো 40,400। এখন বলো তো, সি যদি এইটা হইতো তাই ডি কোনাকুনি এইটা হইতো না? সি যদি এইটা হইতো ডি হইতো এইটা, সি জি যদি স্যার। এইটা হইছে এই কারণে ডি হইছে কোনাকুনি এই পরের মানটা হ্যাঁ, 40,400। আশা করি বুঝতে পারছি, তাই না? জি স্যার। এখন তোমরা কি এতটুকু বুঝছো সবাই? জি আচ্ছা, এখন সমস্যা হলো কোথায় সেটা একটু খেয়াল করো, আমি এই লাইনটা আরেকবার বলি। দেখো সি যদি এই প্রথমটা হইতো, ডি হইতো কোনাকুনি এটা, সি এইটা হইছে, ডি হইছে কোনাকুনি এটা হইতো। সি যদি এইটা হইতো, ডি হইতো এটা, সি হইছে এটা, ডি হইছে এটা। সি যদি এইটা হইতো, ডি এইটাই হইতো। তাহলে এখন কথা হইলো, এই যে 40,400 ডি এর মান, এটা কোন বছরে? এটা হলো 5 বছর। এখন 5 কি একা না 5 দুইজন? 5 দুইজন। দুইজন। তাই এই দুইজনের মানটা যুক্ত করলে যেটা পাবো সেটা হলো ডি এর মান, তার মানে এই দুইটার যোগফল হলো ডি। তার মানে ডি হলো সাথে 20,000 যুক্ত করতে হবে, তাহলে হবে 60,400 টাকা ডি এর মান। এখন আমরা এর মানটা করব, এ কত? সি যেটা নির্ধারণ করছিলাম সে বরাবর বছরটাকে আমরা এ ধরবো, তাহলে এ হলো 4। তো যতটুকু বললাম ততটুকু আরেকবার আমরা বুঝি। দেখো 1,50,000-এর কাছাকাছি সি এর ঘরে যে মানটা সেটাকে আমরা ধরবো সি, তাহলে সি হলো 1,25,400। এই 1,25,400 যে বছরটা, এই বছরটাকে আমরা বলবো এ, তাই এর মান হলো 4। এখন আমাদের দরকার ডি। ডি কোনটা? সি যে বছরে নির্ধারিত হবে তার কোনাকুনি পিছনের বছরটা হবে হলো ডি, তা কোনাকুনি মান 40,400 সেই হওয়া উচিত, তাই 40,400ই হবে। তবে যেহেতু 40,400 পঞ্চম বছরে আর পঞ্চম বছর দুইটা, তাহলে ওই 2 বছরের সমন্বিত যোগফল হবে, তার মানে সিঙ্গেল কোনো বছর হলে ওই একটাই হইতো। এখন এই মানগুলো আমরা এখানে বসাইলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। তাহলে এটা হলো 60,400,
এটা হলো 4। চলো এটা আমরা বিয়োগ করি, বিয়োগ করে ভাগ করে দিই। 1,50,000 মাইনাস 60,400 ভাগ হলো 4। সরি, এখানে ডি এর মান কত? সরি, হয়নি তো না? জি এর মানে 1,25,000। 1,25,600 আর ডি এর মান হলো 40,400। আবার একবার করতে হবে। 1,50,000 মাইনাস 1,25,600, হ্যাঁ, 1,25,600 মাইনাস করে 60,400 দ্বারা ভাগ। তাহলে এটার অ্যান্সার আসে 4.04। এখন আমরা যোগ করি, যোগ করলে 4.04 ইয়ার্স। এটার অ্যান্সার বছরে, পেব্যাক পিরিয়ড অলওয়েজ বছরে আসে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হলো 4.04 ইয়ার। এটা হলো বছর। হ্যাঁ, এটা হলো পেব্যাক পিরিয়ডের আনসার। 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের হয়ে গেল। এখন আমরা পরের রিকোয়ারমেন্টে যেতে চাই। 2 নাম্বার রিকোয়ারমেন্ট, 3 নাম্বার, এরকম রিকোয়ারমেন্ট গুলো পরের গুলো করতে চাই আমরা। চলো তাহলে আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে যাই। আশা করি এতটুকু বুঝছো। এরপর ছাড়া আমি তো আরো অনেকগুলো ক্লাস করাবো, এগুলো ইনশাল্লাহ দেখবে একদম মুখস্থ ঠগস্থ হয়ে গেছে পড়তে পড়তে, পরে একসময় বানায় আর বানাই। আমরা যে চারটা করছি অঙ্কের, এই চারটা কি মানে আমাদের মুখস্থ করতে হবে, এই তারপরে চার এখান থেকে রিকোয়ারমেন্ট গুলা বের করতে হবে? রাইট রাইট, এইটা হলো আমাদেরকে মনে রাখতে হবে। এটা আচ্ছা। মুখস্থর কোনো বিষয় না। যখন তুমি 2বার অঙ্ক মানে করবা, ঘরটা মনে রাখতে হবে যে কিভাবে ঘর করতে হয়, কি কি ঘরটা আছে মনে এটার রাখতে মধ্যে। হবে, হ্যাঁ। হুম। এবং এই ঘরটা কেমনে মনে রাখবো, কোন কোন ঘর হবে, সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের শিখাতে চাই। আচ্ছা একদিনে স্যার, তার ঠিক আছে। সব বুঝাইতে পারবো না। তুমি এই রিকোয়ারমেন্ট দেখেই বুঝতে পারবা যে আমার এই ঘরের মধ্যে এই ঘরগুলা দরকার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ আমি সামনের ক্লাসে ওটা শিখাবো আস্তে আস্তে। ঠিক আছে। চলো পরের রিকোয়ারমেন্ট 2 শিখবো আমরা। আমরা আজকে টোটাল 9টা রিকোয়ারমেন্টের মধ্যে 6টা রিকোয়ারমেন্ট আজকে শিখতে পারবো। রিকোয়ার 2, লেখো ওই নো এ আর আর। এই এআরআর এর জন্য একটা সূত্র হয়, সেটা হলো এরকম। এই সূত্র কনস্ট্যান্ট, পরিবর্তন হবে না। অ্যাভারেজ ইএটি, নিচে হলো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। অ্যাভারেজ ইএটি, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণ 100। এখন আমরা সাইড নোটে বের করে নিব অ্যাভারেজ ইএটি কিভাবে হয়। এ ইএটি লিখলাম আমরা। অ্যাভারেজ ইএটি বের করার একটা সূত্র আছে, এই অংশটা আমি মুছে দিই। অ্যাভারেজ ইএটি বের করার সূত্র হলো টোটাল ইএটি ডিভাইডেড এন। এন বলতে বছর বোঝায়। এই অঙ্কে বছর হলো 5টা, তাই আমি এখানে লিখবো 5। অ্যাভারেজ ইএটি বলতে এই যে ইএটির ঘরের যোগফল 36,000 আমরা করে রাখছি, এটার অ্যান্সার হলো 36,000। তো এটা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। অ্যাভারেজ ইএটি বের করার আর কোনো প্রক্রিয়া নাই এটা ছাড়া। তাহলে এটা হলো 7,200। এই প্রথম আনসারটা উপরেরটা পেয়ে ফেললাম, 7,200। এখন আমাদের দরকার হলো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে আমরা লিখবো এ আই, সংক্ষেপে লিখলাম। এই এ এর সূত্র হলো এরকম, কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু ভাগ 2 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। আমি পুরোটা লিখলাম, এটা হলো ফুল সূত্র। পরীক্ষায় যেগুলো থাকবে না ওগুলো সূত্র থেকে অমিট করে দিতে পারবা। এখন এই সূত্রটা কি, কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু ভাগ 2 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। তো আমি যদি মান বসাই, এই অঙ্কে কস্ট হলো 1,50,000, স্যালভেজ ভ্যালু এই অঙ্কে হলো 20,000। 2 দিয়া ভাগ, অলওয়েজ 2 দিয়া ভাগ। আর ওয়ার্কিং ক্যাপিটাল বলতে এই অঙ্কে নাই কিছু। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে এই অঙ্কে কিছুই নেই। তো আমরা কি করব, যোগ করে ভাগ করব। এটার ভাগ করলে আসে 85,000 টাকা। এই মানটা এনে আমরা এখানে বসায় দিব। এটা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমাদের এই রিকোয়ারমেন্টের অ্যান্সার চলে আসবে। 7,200 ভাগ 85,000 ইন্টু 100। এটার অ্যান্সার হলো 8.47%।
এই 8.47%। দেখো একটা কোম্পানি যে আয় করছে, এই যে আয়গুলো করছে, যা বিনিয়োগ করছে, তার আয়, গড় আয়ের হার হলো 8.5%। তুমি 100 টাকা বিনিয়োগ করলে 8.5 টাকা করে বছর বছর উঠে আসবে। আমরা ব্যাংকে টাকা রাখলে যেভাবে রাখি ওই রকম। আমি এই নিচের অংশগুলো এখন মুছে ফেলি, এগুলো আর আমার লাগবে না। পরের রিকোয়ারমেন্টটায় যাব আমরা। রিকোয়ারমেন্ট 3, ওইনো, এটা চাইছে আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই। এই অঙ্কটা কিন্তু অবশ্যই তোমরা আজকে আবার বাসায় করবা, আজকে না করো কালকে করবা, আর একবার প্র্যাকটিস করবা অবশ্যই। প্রশ্নটা গ্রুপে দেয়া আছে, প্রশ্ন দেখে দেখে একবার প্র্যাকটিস করবা। এই আরওআই এর জন্য আমরা এখন সূত্র লিখব। আরওআই সূত্র হলো অ্যাভারেজ ইএটি ইনটু 100, নিচে হলো অরিজিনাল ইনভেস্টমেন্ট। এটা হলো অ্যাভারেজ ইএটির সূত্র। এন্ড ইএটি কে, এই আরওআই সূত্র, অ্যাভারেজ ইএটি তো একবার বের করছি, আর বের করার দরকার নাই। অরিজিনাল ইনভেস্টমেন্ট বলতে মনে রাখবা এনসিও কে বোঝায়, এটা মনে রাখবা। আর এই অঙ্কে এনসিও কস্ট, কস্ট কত টাকা? কস্ট হলো 1,50,000 টাকা ইন্টু 100। কস্ট মনে রাখবা, এনসিও বা কস্ট কে বোঝায় এভারেজ সিএফইটি বলতে। তো এটাকে আমরা ভাগ করতে পারি। এটা করার পরে অ্যান্সার আসে 4.8%। এই হলো রিকোয়ারমেন্ট 3। এরপরে আমরা যাব রিকোয়ারমেন্ট 4-এ। রিকোয়ারমেন্ট 4, এটার ভিতরে আমরা চাইছি হলো এনপিভি। তো আমরা লিখব উই নো এনপিভি। এটার সূত্র হলো এরকম, টোটাল পিভি মাইনাস এনসিও, টোটাল পিভি মাইনাস এনসিও, এটা সূত্র। হ্যাঁ, টোটাল পিভি মাইনাস এনসিও। কারণ টোটাল পিভিটা তোমরা একটু আগে যোগ করে রাখছিলাম, আমি তো ছকটা মুছে ফেললাম। ওই ছকের মধ্যে পিভির ঘরের একটা যোগফল কেউ কি তুলছিলা? তোমাদের মধ্যে এমন কেউ আছো যে প্রশ্নের মান এটা তুলছিলা? জি স্যার। পিভির ঘরটার এক যোগফলটা লাখ কত তিরিশ হয়েছিল? হাজার চারশো এগারো হয়েছিল। আর একবার বলো। 1,30,411। 30,411। আচ্ছা, এখন আমরা এটা করলে অ্যান্সার চলে আসবে। এখন এনপিভি পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। ম্যাক্সিমাম অঙ্কের পরীক্ষায় এনপিভির মান পজিটিভ হইয়া নেগেটিভ বেশি হয়। এটার অ্যান্সার হলো, নেগেটিভ হবে। হ্যাঁ, 19,500। উম, বেশি দেরি না মাইনাস এটা না। মাইনাসে আসছে, নেগেটিভ। এটা হলো নেগেটিভ। হ্যাঁ, তারপরে হলো রিকোয়ারমেন্ট 5। পরবর্তী রিকোয়ারমেন্ট 5 হিসাবে আমরা করব উইনো পিআই পরে রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এই রিকোয়ারমেন্টটাও আমরা চাইছি, গ্রুপে দেয়া আছে। এটা সূত্র হলো টোটাল পিবি ডিভাইডেড এনসিও ইনটু 100, টোটাল পিবি এনসিও ডিভাইডেড 100। তো আমরা এটার মানটা বসাবো। টোটাল পিবি কত? এই যে ভদ্রলোক, তাকে না বসাবো, সেটা হলো 1,30,411। আর এনসিও কত? এনসিও হলো এটা, এটাকে নিচে বসাবো। এটা করার পরে 100 দ্বারা গুণ করব, এটার অ্যান্সার আমরা পাবো। তাহলে 1,30,411 ইন্টু 100 ভাগ 1,50,000। এটা করার পরে অ্যান্সার আসে 85.94%। হ্যাঁ, এইটা। তারপরে লাস্ট রিকোয়ারমেন্ট, শেষ রিকোয়ারমেন্ট আমরা 6 নাম্বার আজকের জন্য লাস্ট রিকোয়ারমেন্ট করব, রিকোয়ার্ড 6। তার মানে তোমরা মনে হয় বুঝতে পারছো যে ছকটা করার পরে জাস্ট সূত্রগুলো লেখা, মান বসাইলে অঙ্ক হয়ে যায়। এটা হলো এনপিআই। আরেকটা রিকোয়ারমেন্ট করতে চাই, এনপিআই। এটা হলো এরকম, এনপিভি এনসিও ইনটু 100। এটার দুইটা সূত্র হয়, আমি দুইটা করে দেখাবো। আগে একটা করি। এনপিভি আমরা বের করলাম 19,500
এই যে এটা হলো এনপিভি। আর এনসিও কত? এনসিও হলো 1,50,000 ইন্টু 100, এটার মান চলে আসবে অবশ্যই। এনপিভি যদি পজিটিভ হয় এটার অ্যান্সার পজিটিভ, এনপিভি নেগেটিভ হলে এটার অ্যান্সার নেগেটিভ। তো আমরা এটা যদি ক্যালকুলেট করি 19,579 ইন্টু 100 ভাগ 1,50,000, এটা করার পর এটার অ্যান্সার আসলো -0.06%। ওই 5 কে 6 বানাই দিলাম, 0.6%। এটা এখন এটা বিকল্প সূত্রটা কি? সেটা হলো এরকম, এটা বিকল্প সূত্র, সেটা এরকম এনপিআই, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এটা হলো এরকম পিআই মাইনাস 100% অথবা 100% মাইনাস পিআই। আমরা ওইটাও লিখতে পারি, 100টাকে আগেও লিখতে পারি। তো এটার মান হলো 86.94% মাইনাস 100%। এটা করার পরে অ্যান্সার চলে আসে -13.06%। এটা তো যেটা দিয়ে করো, তবে এটার সমস্যা হলো এইটা রিকোয়ারমেন্টটা যদি অঙ্কে না চায় তাহলে এটা ডাইরেক্ট করতে পারবা না, কারণ এই অ্যান্সারটাই তো আমি এখানে বসাইছি। এটা করা আছে তাহলে বিকল্পটা ব্যবহার করতে পারি, আর এটা করা নাই তারপরে আমি চাইলে এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এই হলো আমাদের আজকের অঙ্ক ছিল। আমরা রিকোয়ারমেন্ট শিখলাম হলো 6টা, এই চ্যাপ্টারে টোটাল রিকোয়ারমেন্ট হলো 9টা। তো আমাদের আর রিকোয়ারমেন্ট থাকে কি? আর আমাদের 3টা রিকোয়ারমেন্ট থাকে। 3টার মধ্যে 7 নাম্বার রিকোয়ারমেন্ট হলো আইআরআর। আইআরআর বুঝছো? এটা হলো 100% গ্যারান্টি। এই কত নাম্বার? 4 আর হলো 7 পরীক্ষায় আসবো না এমন ঘটনা ঘটবে না। 4 এবং 7 এই দুইটা রিকোয়ারমেন্ট আসবেই পরীক্ষায়, এটা 100% আসবে। আর থাকে 8 নাম্বার, সেটা হলো সারপ্লাস লাইফ। আর লাস্ট ওয়ান থেকে ডিসকাউন্ট পিভিপি। এই হলো এই চ্যাপ্টারের আমাদের রিকোয়ারমেন্ট। একটা অঙ্ক থেকে আমরা 6টা শিখছি। আমরা এই রিকোয়ারমেন্ট গুলো আরো সামনের অঙ্ক থেকে শিখবো। এটা খুব ভালো করে শিখতে হবে। আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা পরীক্ষায় আসবে। আর আমি তোমাদের বলে দেই 49 নম্বর অঙ্কটা সোহান, মনে হয় সোহান না জানি কি নাম, ওই অঙ্কটা পরীক্ষায় আসবে তোমাদের। টিট পাইলে আমি তোমাদেরকে অবশ্যই বলে দিব। আর আমাদের মূল বিষয়টা হলো যে চ্যাপ্টার আমরা করব ওই চ্যাপ্টার একদম ফাইনাল অঙ্ক দাগায় দিব। একটা চ্যাপ্টার শেষ হলে সাথে সাথে ফাইনাল অঙ্ক, যে এই কয়টা অঙ্কই তোমরা নোট করে বারবার প্র্যাকটিস করে, এর বাইরে কিছু করার দরকার নেই। স্যার আমি একটা কথা বলতাম, জি, আমাদের বাসা তো মুন্সিগঞ্জ, তো আমি মানে আপনি যে বইটা দিচ্ছেন সেটা কিভাবে নিতে পারি? তুমি চাইলে এসে নিতে পারো। হ্যাঁ, তুমি যদি একদিন আসো এসে নিতে পারো। কলেজে কি আসা হয় তোমার? না স্যার, একদিন আসছিলাম, আমি তো ম্যারিড, তো আমার হাজবেন্ড আর কি নিষেধ করছে ক্লাসে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে আমি কি কুরিয়ারে পাঠিয়ে দিব? আচ্ছা স্যার, মানে বইটার দাম কত? 100 টাকা। আর 100 কুরিয়ার? তুমি তুমি একটা কাজ করো, তোমার বাসার আশেপাশে কি মানে আছে, ফটোকপির দোকান আছে? হ্যাঁ আছে স্যার। তাহলে তুমি ওই যে আমি গ্রুপে পিডিএফটা দিয়ে দিছি, তো তুমি ওটা পিডিএফটা ডাউনলোড করে হুম, ওই দোকানে যেয়ে বলো এটাকে আমায় প্রিন্ট করে দেন। আচ্ছা তাহলে আমি কুরিয়ার দিয়ে দিব। খরচ লাগবে 150 টাকা, আর প্রিন্ট জি করতে স্যার, লাগবে এই 100 জন্যই টাকা। বলতেছি। তুমি ওই যে প্রিন্ট করে নাও, ওইটাই তো ভালো হয়। আমি তো বাইরের আগেই বলে দিছি, যাদের দূরে আসো আসতে পারবে না আচ্ছা তুমি প্রিন্ট করে ফেলো বাসার কাছ থেকে। জি স্যার, যেহেতু মানে এখান থেকে অঙ্ক করানো হবে তো বইটা থাকলে ভালো হবে। হ্যাঁ, ওইটা তো অবশ্যই লাগবে নেক্সট ক্লাসে। আর ওই বই থেকে একদম ডিজিট সহ কমন পড়বে পরীক্ষায়। জি স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে, যারা যারা জয়েন করছো সামনের ক্লাসে আমি কিন্তু এট এ টাইম 2টা ক্লাস করাবো। তো একটা হলো 2 দিন, আমাদের সপ্তাহে ক্লাস হবে হলো 4 দিন। এই 4 দিনের মধ্যে 2 দিন হবে হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আর 2 দিন হবে বিজনেস স্ট্যাটিস্টিক্স, বুঝছো? এই 2 রকম করে ক্লাস করাবো। তো আমরা এখনো শীট পাওয়ার পরে প্রপার ভাবে ক্লাস শুরু করতে পারবো, যারা যে অঙ্কটা আমি সামনে থাকবে ওই স্যার অঙ্ক একটা যাতে প্রশ্ন করতে। ছিল। জি, স্যার আজকে যে ম্যাথটা করলাম এটা হচ্ছে আমাদের ওই আপনার সাজেশনের বাইরে, তাই তো স্যার? রাইট রাইট, এটা আমরা একটা বানায় আর করছি। হচ্ছে জি জি, আর স্যার নেক্সট ক্লাস থেকে কি আমরা ওই যে সাজেশন অনুযায়ী ফলো করবো এটা? রাইট রাইট রাইট, হ্যাঁ। একটা চ্যাপ্টারে যখন আমি অঙ্ক, তোমাদের কাছে বইটা থাকবে, তখন আমি জি স্যার। শুরুতে আগে ওই এই বছরের জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলো দাগাই দিব, তারপর ওই অঙ্কগুলো করাবো। তবে স্যার আরেকটা জিনিস একটু জানার ছিল, সেটা হুম হচ্ছে স্যার আমি এইটা দেখছি আপনার ওই বইয়ের পিডিএফ কপিটা আমি দেখছি।
হুম, ওখানে শুধু ম্যাথ গুলাই দেওয়া আছে স্যার। থিওরি নাই তো। কিছু সলিউশন থাকলে মনে হয় যে একটু ভালো হতো স্যার, আমরা বাসায় প্র্যাকটিস করতে পারতাম, ইভেন্ট আপনার ক্লাসটা যখন করাইতেন আমি একটু বোঝার চেষ্টা করতে পারতাম স্যার। সলিউশন ওটার তো সলিউশন কি সাধারণত আছে? না, এটার কোনো সলিউশন নাই। এটা তো সাধারণত আমি ডিরেক্ট বই থেকে করেছি। তোমার হলো, তুমি যদি কোনো পাবলিকেশনের বই কিনো, ওই বইয়ের স্যার মধ্যে কিছু অঙ্ক পাইবা। যেমন ব্যতিক্রম যদি এক সেট বই কিনো, ওইখানে কিছু অঙ্ক পাইবা, হ্যাঁ স্যার, ওই কোনটা ব্যতিক্রম নিয়েছি আমি স্যার। ব্যতিক্রমের মধ্যে কিছু কিছু অঙ্ক পাইবা, যেগুলো বোর্ডে আসছে, বুঝছো? ওইরকম বোর্ডের কিছু জি স্যার। অঙ্ক ওইখানে দেয়া আছে। বোর্ডের কিছু অঙ্ক ওই শীটের মধ্যে দেওয়া আছে, যেগুলো বোর্ডের সাথে মিল আছে ওগুলো তুমি হুবহু কমন পাইবা। আর যেগুলো মিল নাই ওগুলো তো খুঁজেও লাভ নাই ভাই, পাইবা না। ওটার জন্য তোমার আবার মেন বই কিনতে হবে। তবে স্যার আজকে ক্লাসটা আমি প্রথম দিকে